জোর করে কারো উপর অধিকার দেখিয়ে লাভ নেই, কারণ যে সত্যিকারে ভালোবাসবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমায় খুঁজবে। দূরে আছো তাই মিস করি, নয়তো জড়িয়ে ধরে বলতাম তুমি আমার মানসিক শান্তি। দূরে থাকলে কি ভালোবাসা কমে নাকি? যে সত্যিকারে ভালোবাসে সে দূরে থেকেও ভালোবাসতে পারে। পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না। সময়ের সাথে সাথে পুরুষের ভালোবাসা কমতে থাকে। এক সময় যাকে পাগলের মতো বাসত পুরুষ সময়ের সাথে ওই নারীকেও অবহেলা করে পারে। নারীর ভালোবাসা দিন দিন বেড়ে চললেও পুরুষের ক্ষেত্রে তা হয় না। এইটাই নির্মম বাস্তবতা। অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েকে মায়ায় পড়াতে বাধ্য করে, কিন্তু ছেলেরা কখনো মায়ায় পড়ে না। ছেলেরা কখনো মন থেকে ভালোবাসে না। কথাগুলো খারাপ লাগলে এটাই সত্যি। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কিভাবে বুদ্ধি করে অল্প আয়েও টাকা জমাই। গ্রামে শ্বশুরের টিনের বাসা দেখিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কিভাবে বুদ্ধি করে অল্প আয়েও টাকা জমাই, গ্রামের শ্বশুরের টিনের বাসা দেখিয়ে দিলাম, সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো শ্বশুরের বাসায় গিয়েছিলাম, তো ওপাশ থেকে আসার পথে না, তো একটা বাজার ছিল শ্বশুরের বাসার পাশেই। তো এই বাজারে ঢুকলাম, হাজব্যান্ডকে বললাম যে আমাকে এই যে ব্যাগ এখনও আছে, জামা এখনও, ড্রেস এখনও খুলিই নেই, চেঞ্জ করি নেই এখনও। তো সাথে নিয়ে এসেছি কি জন্য পান সুপারি, হাজব্যান্ডকে বলেছি আমাকে পান সুপারি খাইয়ে দাও। আর বড়া নেব মেয়ের জন্যে, বড়া নিয়ে এসেছি। আর এখানে কলমি শাক আর ডাঁটা শাক, সাদা ডাঁটা শাক, এই যে দেখতেই পাচ্ছেন। কলমি শাকগুলো না যদি কুচি কুচি করে কেটে কাঁচা লঙ্কা রসুন বেশি করে তেল দিয়ে একটু ভাজা ভাজা করা যায়, তাহলে কিন্তু ডালের সাথে বেশ জমে যায়। তো ডাঁটা শাক নিয়েছি, এটাও একবেলা হয়ে যাবে, এটাও একবেলা হয়ে যাবে। তো এখানে কলমি শাক দিয়েছে 2 আটি, আবার ডাঁটা শাক দিয়েছে 2 আটি, 10 টাকা করে। তো আমি জোর করে আর 1 আটি বেশি করে নিয়েছি। আর এখানে বড়া, ডালের বড়া নিয়েছি। তো আমিও খাবো, মেয়েও খাবে আর কি। আজকে চা করা হয়নি, যেহেতু আব্বা দেরি করলো না, সেজন্য আব্বাও চা খেলো না, তা আমিও বানাইলাম না। নিজের একটু অলসতার জন্য ভাবছি যে ওই বড়া খেয়ে পানি খেয়ে কাজ চালিয়ে দিয়ে আজকে সন্ধেরা। তো এই যে দেখতে পাচ্ছেন বড়া নিয়েছি। আর মেয়ে কিন্তু অনেকক্ষণ থেকে বলতেছে যে আমাকে দাও। তো ও সেলাই করতেছে দোকানে, তো আমি বললাম ঠিক আছে তোমাকেও দেব, চিন্তা করো না। দুনিয়াটা বড়ই সাধের, টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। টাকা যে জীবনে কতটা মূল্য তা কিন্তু আমরা সবাই হাড়ে হাড়েই টের পাই আর জানি। টাকা ছাড়া জীবন অচল, বেকার, শূন্য। তাই অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে, মানে কিছু হলেও, অল্প হলেও সঞ্চয় করা শিখতে হবে আমাদের। সেটা মাথায় ব্রেন বুদ্ধি খাটাতে হবে। কোনো বিপদে পড়লে দেখবেন কারো কাছে যদি টাকা হাত পাততে চান একেবারেই না করে দেবে। তখনই কিন্তু আমরা বুঝতে পারি টাকার ভূমিকাটা কত দূর জীবনে, মানে কত বেশি জীবনের গুরুত্বটা তখনই আমরা কিন্তু বুঝতে পারি। আর একটা কথা, যখন আমাদের ইনকাম হয় তখন কিন্তু আমরা 2 হাত দিয়ে টাকাটা ফুরিয়ে দেওয়ার চেষ্টা করি, যে একটা ড্রেস আছে আর একটা নেব, একটা বেডশিট আছে আর একটা নেব, একটা ঘরে রেক আছে আর একটা নেব। এই মানসিকতাটা বাদ দিতে হবে আমাদের। কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে, তাই আমাদের হিসাব করেই চলতে হবে। তো আমি কিন্তু এভাবেই টাকা জমাই, প্লাস্টিকের ভাঁড়ে প্রত্যেক মাসে 1000, 1200 এরকম করে জমাই। এর থেকে বেশি জমাতে পারি না, কারণ সংসারের চাপ আছে। তখন দেখুন
আর আর দেখুন, জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতটা সেটা আমরা কিন্তু বিপদে আপদে পড়লেই জানতে পারি। বিপদে না পড়লে কিন্তু আমরা টাকার মর্মটা বুঝতে পারবো না, যে টাকা যে ভূমিকা কতটা সেটা আমরা বুঝতেই পারবো না। যার টাকা আছে তারা অনেক বেশি ভালো আছে, তাদের দাম আছে, সম্মান আছে। যাদের টাকা আছে তাদের যদি পড়াশুনোও না থাকে, তাহলেও তাদের এক নামেই মানুষ চেনে। সমস্ত মানে যদি আমরা এই টাকাগুলো কিছু কিছু করে প্রত্যেক মাসে সঞ্চয় করি, বছরের শেষে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হবে। তো ওখান থেকে কিন্তু আমরা আমাদের আশা স্বপ্নগুলো পূরণ করতে পারি খুব সহজেই। তো যার টাকা নেই তার কোনো দাম নেই, শুধু মনের আশা মনেই থেকে যায়। অনেক আশা থাকে কিন্তু মনে। তোমরা তো ভাবতেই পারো যে এ টাকা জমাবো, মাসে 500 বা 1000 এ টাকা দিয়ে গাড়ি হবে, না বাড়ি হবে, না দালান হবে, না কি হবে, না কোটি টাকা, এটা ভুল ধারণা। যদি আমি 1000 টাকাও জমাই তাহলে বছরের শেষে কত হচ্ছে? 12,000। 12,000 হচ্ছে। ওখান থেকে যদি আমি 5,000ও খরচ করি না, তাও তো অনেক টাকা বাঁচে। যদি 7,000ও খরচ করি তাও তো 5,000 টাকা বাঁচবে। তো সেটা ব্রেন বুদ্ধি নিজেকেই খাটাতে হবে। বয়স যখন হয়ে যাবে, যখন বুড়ো হয়ে যাব, বুড়ো বুড়ি হয়ে যাব, তখন কিন্তু সেই অ্যামাউন্ট, ছোটো ছোটো অ্যামাউন্টগুলোই কিন্তু কাজে লাগবে, তাই না? আমরা যদি সবাই এইভাবে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, আমরা যদি একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, যখন এই অ্যামাউন্টটা অনেক বড় আকার ধারণ করবে, আমরা চাইলেও কিন্তু সেই টাকা দিয়ে নিজের স্বপ্নগুলো খুব সহজেই পূরণ করতে পারি। মেয়েদের বিয়ের আগের জীবনটা অন্যরকম, আর বিয়ের পরের জীবনটা মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা মেয়েবেলায় যেগুলো বেশি পছন্দ করি, বিয়ের পরে আমাদের জীবন থেকে একেবারেই সেইগুলো হারিয়ে যায়। আর এটাই কিন্তু সত্যি, এটাই বাস্তবে যেটা, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সেই জন্য জীবনে বেঁচে থাকতে গেলে টাকা আমরা বুঝে শুনে খরচ করব। তো এই যে দেখতেই পাচ্ছেন, আজকে রান্না হচ্ছে কি, সকালবেলা রান্নাটা মানে লাইট চলে গেছে। তো ওই আমার টিনের চালিতে লাউ শাক, হাজব্যান্ড বলছে আমি লাউ শাক খাবো, তো কয়েকটা আলু দিয়ে, টমেটো দিয়ে, লাউ শাক দিয়ে একটু আর কি মাখা করব। আর কাঁচকলার তরকারি, রাতের একটু ব্রয়লারের মাংস আছে, তাই দিয়ে আর কি গ্যাসের মধ্যে বানাচ্ছি। অনেক দিন পর গ্যাসে রান্না হচ্ছে, কারণ এখন তো গরমের দিন, বৃষ্টির দিন, ঝড় তুফান, তো কারেন্ট তো চলে যায়ই। তো সেই জন্য গ্যাসে বানাচ্ছি। গ্যাসে কিন্তু খুব তাড়াতাড়ি হয়, খুব ভালো লাগে রান্না করতে। তো গ্যাসটা আমি, এই দেখুন মেয়ে বসেছে খেতে, আমি এখনও বসিনি। তো গ্যাসটা আমি বাঁচিয়ে রাখি এই কারণে, গ্যাস আমার কিন্তু 7-8 মাস এরকম যায়, আর এইভাবে যদি বাঁচিয়ে রাখি। তো এই পাশে আবার এই দেখুন গ্রামের গরিব মানুষরা, খেটে খাওয়া গরিব মানুষরা, এভাবেই ওরা ব্যবসা করে ফ্যামিলি চালায়, পরিবার চালায়। তো কোনো ব্যবসাও ছোট বড় না। তো মানে অনেক দিন থেকে বলে এই কাকুটা যে তোমার কোনো অকেজো জিনিস আছে বিক্রি করে দাও। তা আমিও ভাবি যে বাড়িতে না কিছু অকেজো জিনিস থাকলে বিক্রি করে দিলে 200-100 টাকা তো হাতে আসবে, তাই না? আর পরে থাকলে পড়েই থাকবে। এই ভেবে কিন্তু আমি যতটুকুই পুরানা ফাটা চিরা জিনিস থাকে আমি কিন্তু বিক্রি করে দিই, কিছু হলেও তো টাকা সাশ্রয় হবে, তাই না? তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কাকুটাকে বললাম যে এখান থেকে টিন আছে, ছোট ছোট টিন, আর ওই যে প্লাস্টিকের মুরগির যে খাবার দেওয়াগুলো, ওইগুলো দিতে চাইছিলাম। তো ভাবলাম যে না, যদি আবার আগামীতে মুরগি বেশি করে রাখি তাহলে এইগুলো আমার কাজে লাগবে। তো কাকুটাকে বললাম এই দুটো বাদ দিয়ে দাও, যতটুকু পেয়েছো অতটুকু নিয়ে যাও, এটুকু বাদ দিয়ে দাও। তো বললে কি ঠিক আছে। তো এটা হচ্ছে দুপুর টাইম। এই যে দেখুন একেবারে কড়কড়ে রোদ উঠেছে, বলা মুশকিল। তো যাই হোক, দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। তো ওখানে বললাম আমি কাকুকে যে এই দুটো নিও না, রেখে দিও। তো এই দুটো রেখেই দিল এখানে। এখন বললাম যে চলো উপরে আছে আরও আমার একটা গ্যাস চুলা আছে, ওটা দেব। আর একটা সিলভারের একটা বালতি আছে, এই যে গ্যাস চুলাটা পুরানা, আর একটা বালতি আছে, ওটা আর কি দেবো বিক্রি। এই যে সামনে একটা বালতি দেখতে পাচ্ছেন। এটা তো কয়েকদিন টয়লেটে ব্যবহার করতাম, তো পানি নিংড়ে যায়, নিচ দিয়ে পড়ে যায়। এমসিল দিয়ে আমার হাজব্যান্ড কিন্তু ওটাকে আটকিয়ে দিয়েছিল। তারপরে যখন পানি নিংড়ে পড়ে যায় তখন তো ভাবলাম যে না, এভাবেই করে রাখি। মানে কিছু অকেজো জিনিস দোকানে ছিল, ওইগুলো রেখে দিয়েছি। বললাম কাকু ওইগুলো ব্যাগের মধ্যে ঢেলে তারপরে বালতিটা খালি করে নিয়ে নাও।
তো বলি কি ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো আমি এভাবে রেখে দিয়েছি, ঘরের মধ্যে রুমের মধ্যেও আলু আমি এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। আর এভাবে কিন্তু আমি আর কি অকেজের জিনিসগুলো ছাড়ি। এর আগে ট্রাং বিক্রি করে দিয়েছিলাম, 2 টাকা তো আসবে তাই না, পরে থেকে কোনো লাভ নেই, বেকার একটা জঙ্গল হয়ে থাকবে। আর বাইরের পরিবেশটা একেবারে কড়কড়ে রোদ, কী বলবো, আর রোদের ঝলক যাতে আজকে কারেন্টের কোনো আতাপাতা নেই। কালকেও সারাদিন কোনো লাইট ছিল না, আজকেও লাইটের কোনো জানি না কখন আসবে লাইট, সেটাই আর কি। আর গরমের দিনে লাইট গেলে সব থেকে বেশি খারাপ লাগে। আর গরমের মধ্যে মশাটা বেশি, উপদ্রবটা বেশি, আর গরমটা তো বেশি লাগেই। তো আমি আবার গরমটাকে মালুম করি না। হাজব্যান্ড এসেছে কালকে বাসায়, তো হাজব্যান্ডকেও এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। আর এই কাকুটা নিয়ে নিল। আমার টোটাল দাম হয়েছে কত, 170 টাকা হয়েছে টোটাল। বালতিতে হয়েছে 80 টাকা, আর ওই পাশে মনে হয় সবগুলো মিলে 170 টাকা হয়েছে আর কি, দাম করলো। তো যাই হোক, 170 টাকা কোথা থেকে আসবে, তাই না? তো এভাবে আমার ভাইয়েরও দোকান আজকে বন্ধ, শ্বশুর বাড়িতে গেছে, 2 দিন হয়ে গেল, শ্বশুরের বাসায় গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমরাও আর কি বিকাল টাইমে শ্বশুর বাসায় আসলাম, শ্বশুর মশাইকে দেখতে আমি আর হাজব্যান্ড চলে আসলাম। তো শ্বশুর মশাই এসে দেখছি একটা গাছ আর কি রোপণ করতেছে, চারা গাছ। তো শ্বশুরের আর কি গ্রামের শ্বশুরের টিনের বাসাটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন চারপাশে সবুজ সবুজ ধান গাছ, এখানে জাম্বুরও হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট জাম্বুরা, হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক। এই দেখুন আমার শ্বশুরের টিনের ভাঙাচুরা বাড়ি, কুড়ি ঘর বলতে পারো, আমার শ্বশুরের টিনের কুড়ি ঘর দেখিয়ে দিলাম আজকে তোমাদের। কুড়ি ঘর বলতে পারো, বাসা কুড়ি ঘর বলতে পারো, টিনের ঘর বলতে পারো, টিনের কুড়ি ঘরই বলতে পারো। আমার যা আবার এখানে খড়ি কাটতেছে রাতে রান্নার জন্য, এনারা গ্যাসেও রান্না করে। আবার এই খড়ি, ওনাদের অনেক গাছগাছরা আছে, খড়ি টড়ি আছে, ওইগুলো ওরা ব্যবহার করে। তো এই যে দেখুন হাজব্যান্ড ওইখানে বসে আছে আর কি, আর খড়ি আর কি কাটতেছে। আমার শ্বশুরমশাই উনিও টুকিটাকি কাজ করতেছে। আকাশটাও খুবই খারাপ, মনে হয় বৃষ্টি আসবে এরকম মনোভাব দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক চলো, এই যে দেখুন বৃষ্টি হয়ে গেছে অলরেডি। বৃষ্টির সময়টা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ অন্যজনের সাথে কথা বলছিলাম। তো এই দেখুন আঙ্গিনাটা পুরো পানি পানি হয়ে গেছে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।